একদম সব খাতে সবাই কালো টাকা সাদা করতে পারবে এবং প্রথমবারের মতো আপনার প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে। মানে কোনো কোম্পানি যদি সারা বছর ট্যাক্স ফাঁকি দেয়, সেও কিন্তু কালো টাকা সাদা করতে পারবে মাত্র 15% ট্যাক্স দিয়ে। বাজেট তো আসলে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলিল। সরকার বাজেট দেয়, এর সঙ্গে অনেক ধরনের কৌশল থাকে সরকারের। তার মধ্যে থাকে যে যেহেতু কল্যাণমূলক রাষ্ট্র আমরা বলি, সেই রাষ্ট্রের মানুষকে খুশি করারও কিছু ব্যাপার থাকে। তো এই জন্য সবসময় বাজেট বড় করার একটা প্রবণতা থাকে। তাতে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার যে মানুষের জন্য কত টাকা সরকার খরচ করছে। তো এটা করতে গিয়ে সরকার দেখা যাচ্ছে যে তার যে আয় বা তার যে সক্ষমতা সেটার ঊর্ধ্বে গিয়ে কিছু ধারকর্য করে, মানে ঘাটতি বাজেট করে। তো আমরাও এবারও দেখছি যে ধারাবাহিকভাবে যে বড় বাজেট দেওয়া এবং ঘাটতি বাজেট করা, এবারও তার ব্যতিক্রম নয়। তো এবারও সরকার ঘাটতি বাজেট দিয়েছে প্রায় 2,51,000 কোটি টাকার মতো ঘাটতি। তো সেই ঘাটতিটা আসলে কিভাবে জোগাড় হবে? একদিকে রাজস্ব আয় করতে গিয়ে কিন্তু ব্যাপক কর আরোপ করা হয়েছে বিভিন্ন পণ্যে, বিভিন্ন খাতে। তো সেটা দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না বলেই ঘাটতি বাজেট করা হয়েছে। বিদেশি উৎস থেকে একটা বড় অঙ্কের ঋণ নেওয়া হবে, দেশের ব্যাংক ব্যবস্থা থেকে একটা নেওয়া হবে। তো আমরা যদি মোটা দাগে দেখি যে রাজস্ব আয় থেকে একটা বড় অংশে প্রায় 87% কিন্তু রাজস্ব ট্যাক্স থেকে আনার একটা প্রবণতা। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 5,41,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, এর মধ্যে শুধু এনবিআর থেকে মানে ট্যাক্স রেভিনিউ থেকেই আনা হবে প্রায় 4,80,000 কোটি টাকা। তো এই রাজস্বটা কিভাবে আসবে? এটা আসবে মূলত হচ্ছে আপনার ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মিনস হচ্ছে আয়কর, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ভ্যাট এবং শুল্ক থেকে। তো আমরা দেখছি যে এইবার বাজেটে আয়করের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন নাই, কিন্তু কিছু পরিবর্তন নেওয়া হয়েছে যেগুলো নতুন। এর মধ্যে রয়েছে ধরেন যে 20 লাখ টাকার উপরে যার আয় আছে তাকে কিন্তু আপনার প্রায় 30% ট্যাক্স দিতে হবে। এটা একটা বড়, কারণ 20 লাখ টাকা একটা সাধারণ মানের মধ্যম মানের একজন চাকরিজীবীও কিন্তু 20 লাখ টাকা বছরে আয় করে। তো তাকে দেখা যাচ্ছে করের বড় একটা কর দিতে হবে। এটা একটা বড় চেঞ্জ। আরেকটা বড় চেঞ্জ আসছে যে আপনি জানেন যে কালো টাকা সাদা করার যে সুযোগ, এটা আমরা দেখি যে সাধারণত ব্যক্তি পর্যায়ে দেওয়া হয়, আর কখনো কখনো সীমিত আকারে দেওয়া হয় রিয়েল এস্টেটে বা পুঁজিবাজারে। হ্যাঁ, কিন্তু এইবার বলা হচ্ছে যে একদম সব খাতে সবাই কালো টাকা সাদা করতে পারবে এবং প্রথমবারের মতো আপনার প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে। মানে কোনো কোম্পানি যদি সারা বছর ট্যাক্স ফাঁকি দেয়, সেও কিন্তু কালো টাকা সাদা করতে পারবে মাত্র 15% ট্যাক্স দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি একজন সৎ করদাতা, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি 2-2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা মান্থলি বেতন পান, আপনার সেখান থেকে 30% আরে ট্যাক্স দিতে হবে, কারণ আপনি সৎ আয় করতেছেন। আর সেই আয়টাও কিন্তু একটা সীমিত 20 লাখের মতো। এখন যে মূল্যস্ফীতির বাজার, সেখানে 20 লাখ টাকা কিন্তু সাধারণ মানের একজন মানে চাকরিজীবী আয় করে। তো দেখা যাচ্ছে এখন শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা যাদের, তারা যদি ফাঁকি দেয়, তারা মাত্র 15% ট্যাক্স দিয়ে বলবে যে আমার এটা অবৈধ, আমি বৈধ করব। মাত্র 15% দিলে আপনার টাকা বৈধ, এবং কেউ কোনো সংস্থা আপনাকে প্রশ্ন করবে না। তো এখানে এটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্ত আমরা বাজেটে দেখলাম। এটা গেল আয়করের দিক থেকে। আমরা দেখছি যে শুল্ক এবং ভ্যাট খাতে একটা বড় পরিবর্তন। আইএমএফের একটা চাপ ছিল। আইএমএফ এনবিআরকে বলেছিল বাজেটের আগে যে কর ছাড় কমে আনতে হবে। মানে হিউজ কর রাজস্ব ছাড় দেওয়া হয়েছে সরকার, যেটা অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতাও বলেছেন যে 1,46,000 কোটি টাকা শুধু আয় করেই ছাড় আছে। এরকম প্রায় ভ্যাটেও আছে, কাস্টমসেও আছে। তো কাস্টমসে আমরা দেখলাম যে এবার প্রথমবারের মতো এই যে আপনার শূন্য শুল্ক সাধারণত হচ্ছে শিল্পের কাঁচামাল, যে আমাদের যত শিল্প আছে দেশের এবং রপ্তানিমুখী, তাদের যে কাঁচামাল আমদানি করতে, এটাকে শূন্য শুল্কে প্রায় 35-36টা পণ্য আছে। তো সেই শূন্য শুল্কটা এবার উঠিয়ে দেওয়া হয়েছে, প্রায় 1% শুল্ক দিতে হবে। তো এইটা যদি করা হয়, এটা একটা বড় পরিবর্তন। এর ফলে কিন্তু আপনার পণ্যের দাম বেড়ে যাবে, খরচ বাড়বে, কারণ আমদানিকারকরা তারা কিন্তু নিজেরা ট্যাক্স দিবে না, এটা ভোক্তার উপরে চাপিয়ে দিবে। বাজেটের উদ্দেশ্যটা তো সৎ থাকে, সরকারের মনে করে যে আমি যে এত টাকা খরচ করব, এই টাকাটা তো অর্থনীতিতে যাবে, বা সরকার তো এখানে কোনো ব্যক্তি না, এটা একটা মেশিনারিজ। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ আছে, ধরেন আপনি শিক্ষা আছে, যোগাযোগ আছে, স্বাস্থ্য আছে, জ্বালানিতে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা মিস ইউজ হয় কিন্তু। হ্যাঁ, মানে উদ্দেশ্যের সাথে আমি একমত,
সরকারের টাকা খরচ হলে অর্থনীতিতে একটা ভাইব্রেশন তৈরি হবে। ধরেন আপনার 2,62,65,000 কোটি টাকা যদি আমার এডিপি বাস্তবায়ন হয়, তো সেটা তো মানুষই কাজ করবে, সেখানে প্রকল্প হবে, আমাদের জিনিসপত্র বিক্রি হবে, সেগুলো রাস্তাঘাট হবে, মানে হিউজ কর্মকাণ্ড, সেটা ইকোনমিতে একটা অ্যাক্টিভিটি, এটা তো একটা ভালো দিক। কিন্তু যে দিকটা আমরা সবসময় লক্ষ্য করি অভিজ্ঞতার আলোকে, সেটা হচ্ছে যে আমার এই যে বাজেটের যে টাকা, মানে আমাদের প্রকল্পের ব্যয় অনেক বেশি, মানে আমাদের অর্থের অপচয় হয়, সেটা একটা ব্যাপার আছে। তারপরে এই যে শুল্ক বাড়ানোর ফলে মানুষের উপরে চাপ তৈরি হয়, এটা আছে। কিন্তু শুল্ক না বাড়ালে সরকারের মানে ব্যয় কীভাবে মিটাবে? এটা হচ্ছে সরকারের সৎ উদ্দেশ্যটা, যে আমি মানুষের জনগণের কাছ থেকে তার সেবার বিনিময়ে আমি তার কাছ থেকে ট্যাক্স নিব, ট্যাক্স নিয়ে আবার জনগণের কল্যাণে। তো ট্যাক্সও বেশি নেওয়া হচ্ছে, আবার সেটা মানে খরচের ক্ষেত্রে অপচয় হচ্ছে, সেটা যথাযথভাবে কাজে লাগছে না। এই যে একটা মিসম্যাচ আর কি, সিস্টেমের পলিসি এবং বাস্তবায়নের মধ্যে যে একটা মিসম্যাচ, এটা হচ্ছে দুর্বলতাটা। কিন্তু আপনি যদি মোটা দাগে বলেন যে বড় বাজেট, অবশ্যই আমাদের আরও বড় বাজেট প্রয়োজন, কারণ আমাদের যে ইকোনমি, আমাদের যে জনসংখ্যা, আমাদের যে চাহিদা, সেখানে এই বাজেটও ছোট বাজেট।